ওকে, আজকেরটা শেষ পর্ব। এই শেষ পর্বেও তোমাদের সবাইকে 50 মিনিট ইকোনমিক্সের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইনকাম ডিসক্রিমিনেশন বা আয় বৈষম্য। আচ্ছা, আয় বৈষম্য বলতে সমাজ বা একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকার মধ্যে ব্যক্তি বা ইন্ডিভিজুয়াল বা পরিবার মানে এখানে হাউস হোল্ড বলতেছে মধ্যে আয়ের অসম বন্টনকে বোঝায়। তাহলে হোয়াট ইজ ইনকাম ডিসক্রিমিনেশন? আয় বৈষম্য বলতে সমাজ বা নির্দিষ্ট কোনো ভৌগোলিক এলাকায়, কোনো একটা নির্দিষ্ট এলাকায় ধরে কোনো ব্যক্তি এবং হাউস হোল্ড ইন্ডিভিজুয়াল বা হাউস হোল্ডের মধ্যে যে আয়ের যে অসম বন্টন, সেটাকে আমরা আয় বৈষম্য বলি। এটি একটি সামাজিক এবং অর্থনৈতিক সমস্যা। তাহলে ইনকাম ডিস্ট্রিবিউশন ইজ নট অনলি ইকোনমিক প্রবলেম বাট অলসো সোশ্যাল প্রবলেম। এটা শুধু আমাদের অর্থনৈতিক সমস্যা নয়, এটা কিন্তু কি আমাদের সামাজিক সমস্যাও বটে। এবার আসো, যা সর্বোচ্চ সর্বনিম্ন আয়ের মধ্যে ব্যবধান পরিমাপ করে। তাহলে ইনকাম ডিস্ট্রিবিউশন কি পরিমাপ করে? সর্বোচ্চ সর্বনিম্ন আয়ের মধ্যে যে ব্যবধান ডিফারেন্স, সেটা পরিমাপ করে, যা সম্পদ ও উপার্জনের বৈষম্যকে কি করে নির্দেশ করে। আমরা এখন আয় বৈষম্যের মূল কারণগুলি উল্লেখ করব। আমাদের এখানে চারটা মূলত পয়েন্ট আছে। একটা হচ্ছে আয় বৈষম্যের মূল কারণ, কারণ কি। এরপর আমরা শিখবো হচ্ছে আয় বৈষম্যের প্রভাব কি, আর হচ্ছে আয় বৈষম্য কমানোর উপায়। এই তিনটা পয়েন্ট দিয়ে আমাদের এই লেকচারটা শেষ হবে। পাশাপাশি আমাদের এই পুরো বইটাও শেষ হবে। আমার পর্বগুলো আজকে শেষ, এখানেই শেষ। তাহলে আমরা প্রথম দেখবো আয় বৈষম্যের মূল কারণ বা কোন কারণে আয় বৈষম্যগুলো হয়ে থাকে। ফার্স্ট হচ্ছে মজুরি বৈষম্য, তারপর হচ্ছে গুণগত শিক্ষা ও দক্ষতার স্তর, তারপর হচ্ছে প্রযুক্তিগত অগ্রগতি, আর বিশ্বায়ন বা বাণিজ্য, অ্যান্ড দেন ফাইনাল হচ্ছে করনীতি বা ট্যাক্সেশন যেটা আছে, সেটার কারণে আমাদের আয় বৈষম্য হয়ে থাকে। আচ্ছা, মজুরি বৈষম্যটা কি দেখা যাক। ওয়েজ ডিসপারিটিস, শ্রমিকের মজুরি এবং কর্মকর্তাদের বেতনের তুলনামূলক পার্থক্য আয় বৈষম্যের একটি প্রধান কারণ বা উপাদান। প্রধান উপাদান কি? অনুঘটন বা উপাদান, সেটা হচ্ছে কি শ্রমিকের মজুরি এবং কর্মকর্তাদের বেতন। শ্রমিকের মজুরি এক ধরনের, আমাদের কর্মকর্তাদের বেতন এক রকমের। তাহলে তার মধ্যে একটা পার্থক্য ক্রিয়েট হয় না? এই পার্থক্যই হচ্ছে আয় বৈষম্যের একটা প্রধান উপাদান। কর্মীরা প্রায় নিম্ন দক্ষ হয় আমাদের দেশে। আচ্ছা সরি, এখানে একটা লাইন আছে, বিশেষভাবে অর্জিত জ্ঞান বা উন্নত শিক্ষা সহ উচ্চ দক্ষতা সম্পন্ন মানব সম্পদ বা কর্মীরা প্রায় নিম্ন দক্ষ বা অদক্ষ শ্রমিকদের তুলনায় উচ্চ মজুরি পেয়ে থাকে। কারা? যারা উচ্চ দক্ষতা সম্পন্ন যে মানব সম্পদ রয়েছে, হিউম্যান রিসোর্স, স্কিল্ড হিউম্যান রিসোর্স, আরটা হচ্ছে লো স্কিল্ড এবং হচ্ছে আনস্কিল্ড। এই লো স্কিল্ড আর আনস্কিল্ড লেবারদের তুলনায় স্কিল্ড হিউম্যান রিসোর্সরা তুলনামূলক কি পায়? উচ্চ মজুরি পেয়ে থাকে। শ্রমিকদের তাদের উৎপাদিত দ্রব্যের প্রান্তিক উৎপাদনশীলতা অনুযায়ী মজুরি প্রদান করা হয় না। ফলে উদ্যোক্তা কর্তৃক শ্রমিককে শোষণ করা হয়। মানে উদ্যোক্তা যারা আছেন তাদের কর্তৃক শ্রমিককে কি করা হচ্ছে? শোষণ করা হচ্ছে, এটা বোঝাচ্ছে। এক কথায় শ্রমিকদের তাদের প্রান্তিক উৎপাদনশীলতা অনুযায়ী মজুরি প্রদান করা হয় না। শ্রমিকরা যে উৎপাদন করে সে অনুযায়ী মজুরি দেওয়া হয় না। বেসিক্যালি তোমরা বুঝবা, আমাদের দেশ থেকে যারা মধ্যপ্রাচ্যে কাজ করতে যায় তারা হচ্ছে বেশিরভাগ হচ্ছে লো স্কিল্ড অথবা আনস্কিল্ড। তাদের সেখানে তারা গিয়ে লেবার কাজগুলো করে, বেশি কষ্ট শ্রম করে, বাট টাকা কম পায়, বা তাদের দক্ষতা না থাকার কারণে তাদের বেতনটা কমে যায়। আলটিমেটলি যারা দক্ষ হয়ে যায়, ভারত, পাকিস্তান বা অন্যান্য রাষ্ট্র থেকে যারা মধ্যপ্রাচ্যে যায়, তারা কিন্তু কি স্কিলড হয়ে যায়, যার কারণে তারা কম শ্রমে বেশি টাকা আয় করে। এরপরে যে কারণটা আয় বৈষম্য, সেটা হচ্ছে গুণগত শিক্ষা ও দক্ষতার স্তর, কোয়ালিটি এডুকেশন অ্যান্ড এফিসিয়েন্সি লেভেল। আয় বৈষম্যের ক্ষেত্রে শিক্ষা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উচ্চ স্তরের গুণগত শিক্ষা এবং বিশেষ দক্ষতা সম্পন্ন মানব সম্পদ সাধারণত ভালো বেতনের চাকরি, উন্মুক্ত কর্মজীবনের সুযোগের দিকে পরিচালিত বা ধাবিত হয়। মানসম্পন্ন শিক্ষা, শিক্ষা হলে হবে না, কিন্তু মানসম্পন্ন শিক্ষা হতে হবে। বিশেষ বিষয়ে দক্ষতা, মানে স্পেশাল কোনো বিষয়ে দক্ষতা বা পারদর্শিতা, এবং উচ্চতর প্রশিক্ষণ চাকরিতে প্রবেশাধিকারের বা সুযোগের বৈষম্য পরবর্তীতে আয় বৈষম্যকে কিন্তু কি করে ফেলে? আমাদের স্থায়ী করে ফেলে। এরপর হচ্ছে প্রযুক্তিগত অগ্রগতি। বৈষম্যের যে 3 নম্বর কারণ, সেটা হচ্ছে প্রযুক্তিগত অগ্রগতি। প্রযুক্তিগত অগ্রগতি উন্নত প্রযুক্তির সঙ্গে কাজ করার জন্য প্রয়োজনীয় দক্ষতা অধিকারী হয়ে আয় বৈষম্যের দিকে নিয়ে যেতে পারে। দেখো, স্বয়ংক্রিয়তা বা ডিজিটালাইজেশনের ফলে
স্বল্প দক্ষ কর্মীদের চাকরির স্থানচ্যুতি হতে পারে। দেখো চাকরি থেকে কি তারা কি বাদ পড়ে যায় কেন? তারা হচ্ছে বর্তমানে যে প্রযুক্তি আসছে আমার ফার্মে যা বা তারা যেখানে যে অফিসে কাজ করে ওইগুলোর বা ডিজিটালাইজেশনের সাথে তারা খাপ খাইতে পারতেছে না বা ওইগুলোর দক্ষতা সম্পন্ন সমদক্ষতা হয়ে উঠতে পারতেছে না, যার কারণে তাদের চাকরি থেকে বাদ পড়ে যাচ্ছে। আয়ের ব্যবধান আরো প্রসারিত হতে পারে। তাহলে চাকরি থেকে বাদ পড়লে তারা আয় পাবে না, তাহলে আয়ের ব্যবধান আরো প্রসারিত হচ্ছে। নতুন নতুন প্রযুক্তি ব্যবহারের পরে যারা খাপ খাওয়াতে পারবেন না তারা শ্রম বাজার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। যারা খাপ খাইতে পারে না তারা কি করে বিচ্ছিন্ন হয়ে পড়ে, অথবা ন্যূনতম মজুরিতে চাকরি করতে তারা বাধ্য হয় কোনো মধ্যে বাঁচার জন্য। মিনিমাইজ লেভেলে তারা সাবসিস্টেন্ট লেভেলে কি করে, সাবসিস্টেন্ট লেভেলে তারা কাজ করতে বা চাকরি করতে বাধ্য হয়। যারা যত দ্রুত সম্ভব নতুন প্রযুক্তি বা আধুনিক পদ্ধতিতে অভ্যস্ত হবে তারা অধিক আয় করতে পারবে। যারা অতি দ্রুত নতুন প্রযুক্তির সাথে খাপ খাইতে পারবে তারা আয় করতে পারবে, ফলে নতুন প্রযুক্তি আয় বৈষম্যের কারণ হতে পারে। এরপরে 4 নম্বর যে কারণ সেটা হচ্ছে বিশ্বায়ন, গ্লোবালাইজেশন অ্যান্ড ট্রেড, বিশ্বায়ন এবং বাণিজ্য। বিশ্বায়ন বিভিন্ন দেশে চাকরি ও শিল্প স্থানান্তরের মাধ্যমে আয় বৈষম্যকে প্রভাবিত করছে। যদিও একটি নতুন অর্থনৈতিক সুযোগ তৈরি করতে পারে, এটি নির্দিষ্ট সেক্টরে চাকরি হারাতে পারে। নিম্ন দক্ষ কর্মীদের প্রভাবিত করে, নিম্ন দক্ষ কর্মীদের কি করে প্রভাবিত করে আয় বৈষম্যকে বাড়িয়ে দিতে পারে। বিশ্বায়নের যুগে আমাদের দেশে অদক্ষ, স্বল্পদক্ষ, এরপর দক্ষ শ্রমিক বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত রয়েছেন আমাদের দেশ থেকে। আবার বিশ্বের বিভিন্ন দেশে দক্ষ কর্মকর্তা, ব্যবস্থাপক, দক্ষ ও প্রশিক্ষিত শ্রমিক আমাদের দেশের বিভিন্ন শিল্প কারখানা, সেবা খাতে, উৎপাদন খাতে, অবকাঠামোদের নির্মাণে নিয়োজিত রয়েছেন। এটাই তো বিশ্বায়ন নাকি? এখানে একটি বিষয় পরিলক্ষিত হচ্ছে যে আমাদের দেশে প্রায় 1,30,00,000 লোক বহির্বিশ্বে কর্মরত থেকে যে পরিমাণ রেমিটেন্স জিনিসটা সবাই আশা করি পরিচিত সবার কাছে। হোয়াট ইজ রেমিটেন্স? রেমিটেন্স ইজ দ্যাট আমাদের দেশের লোকজন বাহির থেকে যে ইনকামটা করে, বাহিরে বাইরে এক কথা হচ্ছে বৈদেশিক ইনকাম, বৈদেশিক ইনকামটাকে আমরা রেমিটেন্স বলি। দেশে রেমিটেন্স দেশে পাঠিয়ে থাকে, তার থেকে অনেক কম সংখ্যক বিদেশি মানুষ থেকে তাদের দেশে তুলনামূলক বেশি বেতন ভাতা পাঠিয়ে থাকেন। চিন্তা করো আমাদের দেশের 1,30,00,000 মানুষ যে রেমিটেন্স পাঠায় তার চেয়ে অনেক কম মানুষ কিন্তু তার চেয়ে বেশি বেতন বাইরে পাঠাচ্ছেন, মানে আমাদের দেশ থেকে ইনকাম করে। কারণ বিদেশি যারা আমাদের দেশে কর্মরত রয়েছেন তাদের উচ্চ বেতনে কাজ দিতে হয়, উচ্চ বেতনে কি দিতে হয়, কাজ দিতে হয়। এরপর হচ্ছে করনীতি, সে যে কারণ আয় বৈষম্যের কারণ সেটা হচ্ছে করনীতি। আচ্ছা, বা ট্যাক্সেশন, কর ব্যবস্থা আয় বৈষম্য কমাতে বা বাড়িয়ে দিতে পারে। প্রগতিশীল কর কাঠামো, যেখানে উচ্চ উপার্জনকারীদের উচ্চ হারে কর দেওয়া হয়। সম্পদ পুনর্বন্টন, সম্পদ সম্পদ পুনর্বন্টন এবং বৈষম্য কমাতে সাহায্য করতে পারে। বিপরীতভাবে রিগ্রেসিভ ট্যাক্স নীতিগুলো কম আয়ের ব্যক্তিদের উপর অসামঞ্জস্যপূর্ণভাবে বোঝা হয়ে চাপাতে পারে। আচ্ছা দেখো, কম আয়ের ব্যক্তি কতগুলো আছে আর কতগুলো আছে উচ্চ আয়ের ব্যক্তি, তাহলে তাদের উপরে যদি রিগ্রেসিভ ট্যাক্স নীতি যদি করা হয় তাহলে কম আয়ের ব্যক্তিদেরও একটা কি অসামঞ্জস্যপূর্ণভাবে বোঝা চাপায়, করের বোঝা, যার কারণে আয় বৈষম্য সৃষ্টি হয়। আয় বৈষম্যের প্রভাব, আমরা তাইলে আয় বৈষম্যের কারণ পড়লাম 5টা, এগুলো একটু মনে রাখবা, তোমাদের বড় প্রশ্নে রচনামূলক প্রশ্নে আসবে। তাহলে আয় বৈষম্যের কারণগুলো দিয়ে দিয়ে 2-1টা বাক্য লিখলে হয়ে যাবে। হেডলাইন দিবা লেখার সময়, বা মজুরি বৈষম্য, গুণগত শিক্ষা ও দক্ষতার স্তর, প্রযুক্তিগত অগ্রগতি, বিশ্বায়ন এবং বাণিজ্য, এগুলো লিখে লিখে এবং করনীতি এগুলো লিখে নিচে হেডলাইন দিয়ে 2-1 বাক্য লিখলে তোমাদের ফুল নাম্বার আসবে। এরপরে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে আয় বৈষম্যের প্রভাব বা আয় বৈষম্যের কারণে কোথায় কোথায় প্রভাব পড়ে। এখানে আমাদের একটা আয় বৈষম্যের প্রভাবে আমাদের একটা দিয়ে আছে, সেখানে একটা আমাদের ছক দেওয়া আছে। ছকের মধ্যে আমরা দেখতেছি আয় বৈষম্যের প্রভাবের মধ্যে প্রথম যে আয় বৈষম্যের প্রভাব সেটা হচ্ছে সামাজিক সংহতি। সামাজিক সংহতি, প্রথম যে আমাদের আয় বৈষম্যের প্রভাব সেটা হচ্ছে কি সামাজিক সংহতি বিনষ্ট। এরপর হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত। এরপর হচ্ছে উন্নত স্বাস্থ্য এবং সুস্থতা থেকে বঞ্চিত। রাজনৈতিক প্রভাব, শেষ প্রভাব যেটা আয় বৈষম্যের, এই প্রভাবগুলো 4টা প্রভাব মুখস্থ রাখবা। সামাজিক সংহতি বিনষ্ট, উচ্চমাত্রায় বা চরম আয় বৈষম্য সামাজিক অস্থিরতার দিকে নিয়ে যেতে পারে। দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হতে হতে মানুষের মধ্যে এক ধরনের ক্রোধ কাজ করে, কারণ এটি অন্যায় এবং অন্যায়ের অনুভূতি তৈরি করে, ফলে এটি সামাজিক সংহতি বিনষ্ট করতে পারে এবং সমাজকে বিভাজন ও দ্বন্দ্বে ভূমিকা পালন করে।
অর্থনৈতিক প্রবৃদ্ধি দ্বিতীয় যে কারণ যে প্রভাব, আয় বৈষম্যের দ্বিতীয় যে প্রভাব সেটা হচ্ছে ইকোনমিক গ্রোথ বা অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত করে। চরম আয় বৈষম্য অর্থনৈতিক বৃদ্ধিকে বাধাগ্রস্ত করতে পারে। অর্থনৈতিক প্রবৃদ্ধি সুফল যদি মুষ্টিমেয় ধনী শ্রেণী পায়, দেখো মুষ্টিমেয় ধনী শ্রেণী মানুষ পেয়ে থাকে, নিম্ন আয়ের মানুষের জীবন মানের ইতিবাচক কোনো ধরনের পরিবর্তন না হয়, তাহলে সেই প্রবৃদ্ধি আয় বৈষম্য সৃষ্টি, সেই প্রবৃদ্ধি আয়টা বৈষম্য সৃষ্টি করতে পারে। যখন জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশের ক্রয় ক্ষমতা সীমিত থাকে, একটা উল্লেখযোগ্য অংশের ক্রয় ক্ষমতা সীমিত, তখন এটি ভোক্তাদের চাহিদা কমাতে পারে। সামগ্রিক অর্থনৈতিক কার্যকলাপে বাধাগ্রস্ত হতে পারে। যে সামগ্রিক অর্থনীতি আমি তোমাদের বলছিলাম, বেশ একটা ছিল ব্যষ্টিক একটা কি সামষ্টিক, এই যে সামষ্টিক বা সামগ্রিক অর্থনৈতিক কার্যকলাপ যেগুলো আছে সেগুলো বাধাগ্রস্ত করতে পারে। ফলে নিম্ন আয়ের ভোক্তারা তাদের প্রয়োজন অনুযায়ী দ্রব্য সামগ্রী বা সেবা বাজার থেকে ক্রয় করতে পারে না। এটা হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে যে বাধাগ্রস্ত সেটা। এরপরে হচ্ছে আমাদের আয় বৈষম্যের যে প্রভাব রয়েছে সেটা হচ্ছে স্বাস্থ্য ও সুস্থতা। আয় বৈষম্য বিভিন্ন স্বাস্থ্য ও সুস্থতার ফলাফলের সঙ্গে যুক্ত। নিম্ন আয়ের ব্যক্তিরা প্রায়শই উন্নত স্বাস্থ্যসেবা, গুণগত শিক্ষা, এরপরে প্রয়োজনীয় পরিষেবাগুলো কি সীমিত সুযোগ পায়, যার ফলে তাদের স্বাস্থ্যের ফলাফল, আয়ুষ্কাল, জীবনযাত্রার মানের বৈষম্য দেখা দেয়। তারা উচ্চ চিকিৎসা নিতে পারে না। এরপরে যে শেষ যে কারণটা ছিল আমাদের সেটা হচ্ছে রাজনৈতিক প্রভাব, মানে আয় বৈষম্যের যে শেষ প্রভাব সেটা হচ্ছে রাজনৈতিক প্রভাব। এটা দেখা যাক, আয়ের আয়ের বৈষম্য রাজনৈতিক ক্ষমতায় গতিশীলতাকে বিঘ্নিত করতে পারে, কারণ বেশি সম্পদের অধিকারীরা প্রায় নীতিগত সিদ্ধান্ত এবং রাজনৈতিক প্রক্রিয়ার উপর বেশি প্রভাব ফেলে। যারা কিন্তু বেশি সম্পদের অধিকারী তারাই কিন্তু নীতিগত সিদ্ধান্তগুলো নিয়ে থাকেন এবং রাজনৈতিক প্রক্রিয়ার উপর তারা বেশি ইফেক্ট ফেলে। এটি ধনীদের স্বার্থের পক্ষে হয়ে বৈষম্যকে আরো কি করে স্থায়ী করে। এগুলো ছিল আমাদের, এই চারটা ছিল আমাদের প্রভাব। এন্ড দেন আমাদের শেষ যে অপশন, এই বইয়ের শেষ অপশন সেটা হচ্ছে আমাদের কি আয় বৈষম্য কমানোর উপায়। আয় বৈষম্য কমানোর উপায়। আচ্ছা দেখা যাক আয় বৈষম্য কমানো কিভাবে কমাবো, এটা আসবে পরীক্ষা আসার মতো প্রশ্ন। শিক্ষা ও দক্ষতা প্রশিক্ষণ। আয়ের বৈষম্য কমানোর জন্য দেখো, আয়ের বৈষম্য কমানোর জন্য মানসম্মত শিক্ষা ও দক্ষতা ও প্রশিক্ষণের প্রবেশাধিকার সম্প্রসারণ বা বৃহৎ করতে হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যক্তিদের প্রয়োজনীয় জ্ঞান, উচ্চতর দক্ষতা তাদের কর্মসংস্থান ও উপার্জনের সম্ভাবনা বাড়ায়। এরপর হচ্ছে প্রগতিশীল কর ব্যবস্থা এবং পুনর্বন্টন। প্রগতিশীল কর নীতি বাস্তবায়ন সম্পদ পুনর্বন্টন এবং আয় বৈষম্য কমাতে সাহায্য করতে পারে। তাহলে প্রগতিশীল কর নীতি যেটা আছে সেটা বাস্তবায়ন করলে সম্পদ পুনর্বন্টন এবং আয় বৈষম্য কমাতে কি করতে পারে, সাহায্য করতে পারে। সরকার উচ্চ আয়ের ব্যক্তিদের জন্য করের হার বাড়াতে পারে। উচ্চ আয়ের যে ব্যক্তি আছে, উচ্চ আয়ের ব্যক্তিদের জন্য সরকার কি কর হার বাড়াতে পারে। সামাজিক কল্যাণমূলক কর্মসূচি ও উদ্যোগকে সমর্থন করার জন্য সম্পদ বরাদ্দ করতে পারে। সামাজিক যে কল্যাণমূলক কর্মসূচি আছে, বিভিন্ন কর্মসূচি হয় না, সেগুলো এবং হচ্ছে উদ্যোগকে যদি সমর্থন করে, সম্পদ বরাদ্দ করে, তাহলে পরে আমাদের যে ইনকাম ডিস্ট্রিবিউশন হয় সেটা কমতে পারে। অ্যান্ড দেন যে কারণটা সেটা হচ্ছে ন্যূনতম মজুরি নীতি। ন্যায্য ন্যূনতম মজুরি মান প্রতিষ্ঠা ও প্রয়োগ করা নিম্ন আয়ের কর্মীদের উন্নত করতে এবং আয়ের ব্যবধান কমাতে সাহায্য করে। দেখো অনেকের মজুরি কিন্তু খুব সাবসিস্টেন্স লেভেল মানে হচ্ছে যেটা না হলে পরে মানুষ বাঁচে না বা বাঁচার মতো একটা মজুরি, তার চেয়ে অনেক নিচে মানুষজন কি করে অনেক মজুরি পেয়ে থাকে। ওই সকল কর্মীদেরকে যদি আমরা একটা ন্যায্য মূল্যে মজুরি ধরে দিতে পারি তাহলে আমাদের আয়ের ব্যবধান কমবে এবং তাদের কর্মীদের উন্নতিও হবে, তাই না? মুদ্রাস্ফীতি এবং ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের জন্য ন্যূনতম মজুরিতে পর্যায়ক্রমিক সমন্বয় করা উচিত। এরপরে যে কারণটা সেটা হচ্ছে সামাজিক নিরাপত্তার জাল। বৃদ্ধ ও অসহায় ভাতা, আমরা যে বয়স্ক ভাতা দেয়, এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ভাতা, বেকারত্বের সুবিধা, স্বাস্থ্য সেবা কভারেজ এবং সাশ্রয়ী মূল্যের আবাসনের মতো সাশ্রয়ী মূল্যের সাশ্রয়ী মূল্যের আবাসনের মতো ব্যাপক সামাজিক নিরাপত্তা নেট প্রোগ্রামগুলো বিকাশ করা ব্যক্তি এবং পরিবারগুলোর জন্য একটি নিরাপদ জাল প্রদান করতে পারে, যা অর্থনৈতিক অসুবিধার সম্মুখীন হয়। ঠিক আছে, এগুলো করলে আমাদের সামাজিক নিরাপত্তার জাল, এগুলো করলে আমাদের কি করবে, আয় বৈষম্যটা কমে আসার অনেক সুযোগ রয়েছে। এরপরে যে কথা, আয়ের বৈষম্য মোকাবেলার জন্য একটি বহুমুখী পদ্ধতি প্রয়োজন, যাতে সরকারি নীতি, ব্যবসায়িক অনুশীলন
এবং সামাজিক উদ্যোগগুলোকে অন্তর্ভুক্ত করা হবে। শুধু সরকার সচেতন বা সরকারি নীতি নিলে হবে না, ব্যবসায়িক অনুশীলনে থাকতে হবে, পাশাপাশি আমাদের সামাজিক উদ্যোগগুলোও থাকতে হবে, অন্তর্ভুক্ত থাকতে হবে, যার লক্ষ্য ন্যায্যতা, সমতা, যার লক্ষ্য হবে ন্যায্যতা, তারপর হচ্ছে সমতা এবং হচ্ছে ভাগ করে নেওয়া সমৃদ্ধি। ঠিক আছে, এই ছিল আমাদের আয় বৈষম্য কমানোর উপায়। ওকে, আশা করি তোমরা লেকচারটা খুব ভালোই উপভোগ করেছো আর তোমাদের বন্ধুর মাঝে শেয়ার দিবা। আর তাহলে আজকের এই লেকচারের মধ্যে দিয়ে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের পাঠ শেষ হলো। সবার জন্য শুভ কামনা এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে রাখবা। ওকে, ধন্যবাদ।